আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা ওইজা বোর্ড নিয়ে অনেক গল্প শুনেছেন, এমন অনেক এক্সপ্লেনেশনও দেখেছেন, কিন্তু আমি যেই ওইজা বোর্ড নিয়ে যেই গল্পটা আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি, এটা ওইসব গল্প থেকে একদমই ভিন্ন। এটা একটি চাইনিজ গল্প যেটা খুবই দুর্দান্ত লেগেছে আমার কাছে। এই গল্পের প্লটটা এমন, একজন বৃদ্ধ মহিলা একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট টিমের কাছে তার সন্তানের অর্ধসম্পন্ন একটা সফটওয়্যার পরিপূর্ণ করার জন্য আসে এবং তাদেরকে একটা মোটা অঙ্কের টাকা দেয়, যেটা তাদের আশার তুলনায় কয়েক গুণ বেশি। কিন্তু ওই ডেভেলপার টিম ওই সফটওয়্যারটা তাদের কোম্পানির নামে বাজারে চালাতে চায়। এরপরে ঘটে যায় এক অদ্ভুত ঘটনা। একটা আত্মা বেরিয়ে আসে এবং তাদেরকে এক এক করে হত্যা করতে শুরু করে। শেষে এই গল্পে এমন একটা টুইস্ট আপনাদের সামনে আসবে যেটা আপনি হতবাক হতে বাধ্য হবেন। তো সাথে আছি আমি জেইন, আর আপনারা দেখছেন জেইনস থিয়েটার ভূত। তো গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে বলতে চাই, নিষিদ্ধ 4 আসতে খুব বেশি দেরি নেই, তাই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। আর এই ভিডিওতে একটি লাইক ও কমেন্ট করতে ভুলবেন না, কারণ চ্যানেলের রিচ ডাউন হয়ে গেছে। আপনাদের লাইক ও কমেন্টের মাধ্যমেই এই চ্যানেলটি আবার সক্রিয় হয়ে যাবে, তখন নিষিদ্ধ 4 আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে সক্ষম হবে। তাছাড়া আপনাদের একটি লাইক ও কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য মোটিভেট করে। একটা ভিডিও তৈরি করতে স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভার, এডিটিং, এসইও, থাম্বনেল ডিজাইন, রাত দিন এক করে কাজ করতে হয়। যখনই আপনাদের ভালো কমেন্ট, লাইক এবং ভিউজ পাই, তখনই সব কষ্ট যেন একদম পানি হয়ে যায়। এই গল্পের শুরুতেই 4 জন মেয়েকে দেখা যায় একটা পুরনো একটা স্কুলে এসেছে, যে স্কুলটা একদম পরিত্যক্ত, চারিদিকে ভাঙা চোরা এবং ফ্যানগুলো সব মরিচা ধরে গেছে। এমনকি এই স্কুলেই শোনা যায় একটা মেয়েকে রেপ করে হত্যা করা হয়েছিল। তো সেই 4 বান্ধবী মিলে ওই স্কুলে গিয়ে ওইজা বোর্ডের মাধ্যমে একটি আত্মাকে বারবার প্রশ্ন করছিল তাদের স্কুল সংক্রান্ত বিষয় নিয়ে। তারা সেখানে বিভিন্ন ধরনের প্রশ্ন করছিল। হঠাৎ করে সেখানে পরিস্থিতি একদম বদলে যায়। সেখানে একজন প্রশ্ন করে বসে, তুমি কি আসলে সেই আত্মা যাকে রেপ করে হত্যা করা হয়েছিল? আর এতেই ওই আত্মাটি প্রচণ্ড পরিমাণে রেগে যায়। সে ওইজা বোর্ডের উপরে একদম গোল গোল করে ঘুরতে থাকে আর সেখানে রক্তে ভরে যায়। এমনকি ওই স্কুলে বন্ধ থাকা অকেজো ফ্যানগুলো অটোমেটিকলি ঘুরতে ঘুরতে নিচে পড়ে যায় আর সেই 4 বান্ধবী প্রচণ্ড পরিমাণের ভয় পেয়ে যায়। দৃশ্য এখানেই পরিবর্তন হয়ে যায়। এরপর এক বৃদ্ধ মহিলাকে দেখা যায় যিনি ক্যামেরার সামনে বলছেন, জীবিত এবং মৃতদের মাঝখানে এমন একটা দুনিয়া আছে যেখানে আত্মারা বসবাস করে, কিন্তু কিছু মানুষ জেনে হোক এবং না বুঝে হোক সেই দুনিয়া থেকে আত্মাদের এই দুনিয়াতে নিয়ে আসে। তারপর ওই মানুষদের জীবনে নেমে আসে এক অন্ধকার কালো ছায়া। এর পরের দৃশ্যে মুন নামের একটা মেয়েকে দেখা যায় যে দ্বিতীয়বারের মতো তার গর্ভের সন্তান অ্যাবর্শন করতে এসেছে, কারণ তার বয়ফ্রেন্ড লিওং সে বাবা হওয়ার এখনও যোগ্যতা রাখে না, কারণ সে প্রচণ্ড পরিমাণের জোয়ারি। সে এইসব ব্যাপার নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই, কিন্তু ডক্টর তাকে বারবার বোঝাচ্ছিল দ্বিতীয়বারের মতো অ্যাবর্শন করলে সে হয়তো পরবর্তীতে আর কখনো মা হতে পারবে না। কিন্তু মন জিদ করেই বলে সে এই সন্তান রাখতে চায় না, সে তার থেকে ডেট চায় কবে এসে সে অ্যাবর্শন করবে। এদিকে লিওংকে দেখা যায় তার অফিসের বাইরে কিছু পাওনাদার এসে তার অফিসের বাইরের দেওয়ালে এমন কিছু একটা টাঙাচ্ছে যেটার কারণে তার নেক্সট প্রজেক্ট আসা বন্ধ হয়ে যাবে। লিওং তাদেরকে 3000 দিয়ে আপাতত চলে যেতে বলে। সে তাদের থেকে সময় চাচ্ছিল 2 দিনের ভিতরে সে তাদের টাকা পরিশোধ করে দেবে, কিন্তু লোকগুলো কোনোভাবেই তার কথা রাজি হচ্ছিল না। সেই মুহূর্তে সেখানে মুন এসে হাজির হয়। তখন মুন তাদের কাছ থেকে জানতে পারে লিওং আবার 2 লাখ টাকা তাদের কাছ থেকে ধার করেছে, যেটা সে এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি। মন তার উপর প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং সেই লোকদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে সে ভিতর থেকে 30,000-এর একটা চেক নিয়ে এসে
সেই লোকগুলোকে দিয়ে আপাতত ঠান্ডা করে। তারপর বলে 7 দিনের ভেতরে সে টাকাটা পরিশোধ করে দেবে। এই কথার উপর ভিত্তি করে সেই লোকগুলো সেখান থেকে চলে যায়। তখন লিয়ংয়ের আরও 2জন পার্টনার, যার একজনের নাম ছিল কিয়ং এবং আরেকজনের নাম ছিল ফান, তারা দুজন এখন তার সাথে আর কোনোভাবেই এই কোম্পানিতে থাকতে চায় না, কারণ এই কোম্পানির নামে লিয়ং অনেক বেশি ধার করে ফেলেছে, যেটা সে এখন পর্যন্ত পরিশোধ করতে পারেনি। এমনকি তাদের কোম্পানিতে নতুন করে কোনো সফটওয়্যারের অর্ডারও আসছে না। মুন সেখানে এসে তাদের দুজনকে বোঝায় লিয়ং তাদের বন্ধু, কিন্তু এই অবস্থায় তাকে একা ফেলে যাওয়া তাদের উচিত হচ্ছে না। কিন্তু ফান এবং কিয়ং তাদের কোনো কথা না শুনে সেখান থেকে বের হয়ে যায়। হঠাৎ করে মুনের বমি বমি ভাব আসে। সে বাথরুমে গিয়ে বমি করার পর হঠাৎ সে বাইরে থেকে বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়, যেটা তার কাছে খুবই অদ্ভুত লাগে। সে বাথরুম থেকে বেরিয়ে এসে চারিদিকে সে খুঁজে দেখতে থাকে বাচ্চার কান্নার আওয়াজ কোত্থেকে আসছে, কিন্তু সে কোথাও বাচ্চার কোনো কান্নার আওয়াজ শুনতে পায় না। মন সেখান থেকে ফিরে এসে লিয়ংকে বলে তার মাসি আজকে রাতে তাদের ডিনারের জন্য ইনভাইট করেছে। মাসির কথা শুনেই লিয়ং তাকে বলে, তোমার মাসি তো অনেক বেশি বড় লোক, তার কাছ থেকে 2 লাখ টাকা চাইতে বলে। মন উল্টো তার উপর রেগে গিয়ে বলে, এমনিতেই আমরা মাসির বাসাতেই রয়েছি, তারপর আবার তাকে আমরা কোনো রকম ভাড়া দিইনি, উল্টো তার কাছ থেকে আরও 2 লাখ টাকা আমরা চাইব। এই কথা শুনে লিয়ং তার উপর রাগ করে সেখান থেকে বেরিয়ে যায়। যাওয়ার সময় সে মনকে বলে আজকে রাতে সে ডিনারে যেতে পারবে না। এদিকে ফানের বয়ফ্রেন্ড বেন তাকে রিসিভ করার জন্য অপেক্ষা করছে। বেন একজন বিবাহিত, তবু সে ফানের সাথে পরকীয়া করে। বেনের আর্থিক অবস্থা খুবই ভালো, তবু তার মনে তার বইয়ের প্রতি কোনো ভালোবাসা নেই। সে ফানকে রিসিভ করার পর ফান তাকে বলে তার কোম্পানি বন্ধ হয়ে গেছে, এখন সে কিভাবে চলবে বুঝতে পারছে না। বেন সাথে সাথে তাকে একটা মোটা অঙ্কের চেক দেয়, যেটা পেয়ে ফান অনেক বেশি খুশি হয়, আর এভাবে সে তার বয়ফ্রেন্ডকে ভাঙিয়ে ভাঙিয়ে চলে। অপরদিকে মুন তার আন্টি ল্যানের ডিনারে উপস্থিত হয়। তার আন্টি একজন সিঙ্গেল মানুষ, তার আপনজন বলতে মন ছাড়া আর কেউ নেই। তার একটা পুতুলের দোকান রয়েছে, আর এটার উপরে সে জীবিকা নির্বাহ করে চলে। তার আন্টি ল্যান তাকে জিজ্ঞেস করে লিয়ং আসেনি কেন। তখন মন তাকে মিথ্যে বলে তার একটা কাজ রয়েছে, এই জন্য সে আসতে পারেনি। তখন মন তার আন্টিকে খুলে বলে সে প্রেগনেন্ট। এই কথা শুনে তার আন্টি অনেক বেশি খুশি হয়, কিন্তু মন বলে সেটা অ্যাবর্শন করে ফেলে দিতে চায়। তার আন্টি জিজ্ঞেস করে লিয়ং কি তার সন্তান চায় না। মন বলে সে এখন পর্যন্ত লিয়ংকে এই বিষয়ে কিছুই জানায়নি। তার আন্টি তাকে বোঝায় যে হ্যাঁ, লিয়ং একটু ছেলে মানুষে আছে, তবে সে যখনই শুনবে তার সন্তান হতে যাচ্ছে তখনই সে ভালো হয়ে যাবে, কারণ কোনো পুরুষই ভালো স্বামী হতে পারে না। যখন সে শুনে সে সন্তানের বাবা হতে যাচ্ছে তখনই সে ভালো স্বামী হওয়ার চেষ্টা করে। মনের আন্টি তাকে বোঝায় একটা সন্তান অ্যাবর্শন করার যেই যন্ত্রণা পাওয়া যায় সেটা 3টে সন্তান জন্ম দেওয়ার সমান। তাছাড়া যে অনাগত সন্তান এখনও পৃথিবীর মুখ দেখেনি তাকে অ্যাবর্শনের মাধ্যমে হত্যা করলে ওই বাচ্চার আত্মা তোমার শরীরের ভেতরেই রয়ে যাবে। ওই আত্মা তোমাকে ছাড়া আর সে কাউকেই এখন পর্যন্ত চেনে না, সে সবসময় তোমার পিছেই পড়বে। মনের আন্টি অনেকটা তান্ত্রিক বিদ্যাও জানে, তাই সে ওইসব বিদ্যা থেকেই তাকে এই কথাগুলো বলছে। মনের আন্টি তাকে চিন্তা করতে মানা করে, কারণ সন্তান হলে সেই ওই সন্তানকে দেখভাল করবে, কারণ এই দুনিয়াতে তার আপন বলতে কেউ নেই। পরের দিন সকালে কিয়ং ও ফান আসে লিয়ংয়ের কাছ থেকে পাওনা টাকা বুঝে নেওয়ার জন্য, কারণ তারা যে টাকা ইনভেস্ট করেছিল তার কোনো টাকাই তারা ফেরত পায়নি এখন পর্যন্ত। তখন এই বিষয়টা নিয়ে লিয়ংয়ের সাথে তাদের দুজনের ঝামেলা পেতে চায়। সেই মুহূর্তে একটা খুবই সুন্দরী এক আন্টি এসে হাজির হয়। তারা সবাই মনে করে আন্টি হয়তো ভুল করে তাদের ফ্লোরে চলে এসেছে, কিন্তু সেই আন্টি তাদেরকে জানায় যে না, তাদের কাছেই সে এসেছে। সে তাদের কাছ থেকে একটা অ্যাপ ডিজাইন করতে চায়। সে ঘটনা খুলে বলে 3 মাস আগে তার একটা ছেলে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, কিন্তু সে একটা অ্যাপ ডিজাইন করছিল যেটা ছিল ওউজা বোর্ডের উপর। সে ওই অ্যাপটা অর্ধেক করেই পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু তার ছেলের প্রবল ইচ্ছা ছিল এই অ্যাপটা শেষ করে যেতে, কিন্তু সে সেটা পারেনি। তাই আন্টি তাদেরকে বলে সে এই অ্যাপটা তাদের মাধ্যমেই পরিপূর্ণ করতে চায়। আন্টি তাদেরকে বলে তার ছেলে বলতো এই অ্যাপটি নাকি রিলিজ করা মাত্রই ভাইরাল হয়ে যাবে। আন্টি তাদেরকে একটা পেনড্রাইভ দেয়, যেই পেনড্রাইভের ভিতরে ওই অ্যাপটের অর্ধেক অংশ ছিল। সে তাদেরকে বলে এই অ্যাপটাই তাদেরকে পরিপূর্ণ করতে হবে। কিয়ং বলে একটা অ্যাপ বাজারে প্রডিউস করার সময় তার অনেক বেশি প্রোডাকশন, প্রমোশন ইত্যাদি সহ আরও অনেক কিছু করতে হয়। যেহেতু আমাদের কোম্পানি এই মুহূর্তে বন্ধের দিকে,
তাই অ্যাডভান্স টাকা ছাড়া এই অ্যাপ নিয়ে কাজ করা তাদের পক্ষে সম্ভব হবে না। ফান বলে একটা অ্যাপ তখনই ভাইরাল হয় যখন তার খুবই ভালোভাবে প্রমোশন করা হয়। সব কথা শোনার পর ওই মহিলাটি তাদেরকে 10 কোটির একটা চেক দেয়, যেটা তাদের জন্য হিউজ পরিমাণ। এত বড় অঙ্কের টাকার ফিগার থেকে সবাই অনেক বেশি খুশি হয়। কিয়ং এবং ফান আবার নতুন করে লিয়ংয়ের সাথে এই কোম্পানি শুরু করতে চায়। মানে বুঝতে পেরেছেন আপনারা টাকা কতটা ভয়ানক জিনিস, টাকা মানুষকে কি পরিমাণের স্বার্থপর বানিয়ে দেয়। আপনার আমার জীবনের টাকার প্রয়োজন আছে, কিন্তু সেটার পরিমাণ একটা লিমিটে গিয়ে থামা দরকার। কিন্তু অতিমাত্রায় টাকা বেশিরভাগই মানুষকে অমানুষ বানিয়ে দেয়। এত বড় অঙ্কের টাকা দেখে মনের আবার একটু সন্দেহ হয় যে এত বড় টাকার ফিগার কেন তাদেরকে দেবে। সে ফিসফিস করে লিয়ংকে বলে এটা তার কাছে সুবিধার মনে হচ্ছে না। ওই আন্টি মনের কথা শুনে ফেলে, তারপর বলে আমি কোনো ভূত বা ডাইনি নই, এতে ভয়ের কোনো কারণ নেই। তবে আমার একটা শর্ত, এই অ্যাপটা তৈরি করার আগে তাকে একটা ভালো করে রিপোর্ট দিতে হবে যে অ্যাপটা কীভাবে কাজ করে। তারপর যাওয়ার সময় ওই আন্টি বলে এতক্ষণ তোমাদের আমার নামটাই বলা হয়নি, আমার নাম হলো ইয়ং টাই। এরপরে তারা 4 জন মিলে একটা ম্যানুয়াল ওজা বোর্ড নিয়ে খেলতে শুরু করে। তারপর আত্মাদেরকে বিভিন্নভাবে ডাকতে থাকে, কিন্তু কোনোভাবেই কোনো আত্মা আসছিল না। আর এটার জন্য সবাই বিরক্ত হচ্ছিল এবং মজা করছিল। এইসব দেখে মন সেখান থেকে উঠে চলে যেতে চাইলে কিয়ং তাকে থামিয়ে দিয়ে বলে একবার যদি ওগজা বোর্ডের মাধ্যমে কোনো আত্মাকে ডাকা হয়ে যায় তাহলে ওইটা কমপ্লিট না করা পর্যন্ত কেউ কোনোভাবে উঠতে পারবে না। যদি ওঠে তাহলে সবাই মারা পড়বে। এই কথা শোনার পরে মন আবার সিটে বসে পড়ে। ঠিক তখনই দেখা যায় ওই রুমের ভেতরে একটি আত্মা হেঁটে হেঁটে প্রবেশ করছে আর তার পায়ের ছাপ দেখা যাচ্ছে। তারপরে তাদের মাথার উপরে যেই লাইটটি ছিল সেটা ফ্লিকিং করতে শুরু করে এবং ফ্লোরে থাকা একটা পট এপাশ ওপাশ করে গড়াগড়ি করতে থাকে। তখন কিয়ং বলে এখন ঘটনাটা সিরিয়াস হয়ে দাঁড়িয়েছে। সে ওই আত্মাকে প্রশ্ন করে আমরা কি এই অ্যাপের মাধ্যমে কি বড়লোক হতে পারবো? আত্মাটি জানায় হ্যাঁ। এটা দেখে লিয়ং প্রচণ্ড পরিমাণের খুশি হয়। তারপর সে জিজ্ঞেস করে মনের আসলে জন্ম তারিখ কত? তখন ওই আত্মাটি তাকে সঠিক নাম্বার বলে, এমনকি মন যে রাতে জন্ম নিয়েছে সেটাও নিশ্চিত করে। এটা দেখে লিয়ং আরও বেশি খুশি হয়। তারপর সে আগামী লটারির নাম্বার কত হবে সেটা জানতে চায়। তখন ওই আত্মাটি 4টি নাম্বার দেয়, যেটা ফান তার খাতায় তুলে রাখে। এরপর যখন তাদের ওজা গেমটি শেষ হয় তখন লিয়ং ওই নাম্বারগুলো মিলিয়ে দেখে যে একদম সঠিক বলেছিল, কিন্তু লটারির যে আরও 2টি নাম্বার দরকার সেটা ওই আত্মা ইচ্ছা করেই বলেনি। এরপরেই সেই গেমটি শেষ হয়ে গিয়েছিল। লিয়ং খুব আফসোস করে, যদি বাকি 2 সংখ্যাটিও বলতো তাহলে সে এই লটারি নিজেই জিতে যেত। লিয়ং কিয়ংকে বলে তারা আবার ওই আত্মাকে প্রশ্ন করবে। তখন মন তাকে থামিয়ে দিয়ে বলে ওই আত্মা আসার পরে লাইট ফ্লিকিং করছিল, এমনকি সে 4টি সঠিক নাম্বারও বলেছে। এরপরেও কি তোমাদের ভয় লাগছে না? লিয়ং তাকে বোঝায় এটাও অনেকটা ট্যারোট রিডিং গেমের মতো, এখানে ভয়ের কিচ্ছু নেই। সে কিয়ংকে বলে ওই আত্মা যদি বলে এই অ্যাপটি সত্যিই কাজ করবে তাহলে সে 2 দিনের ভিতরেই এই অ্যাপটি কমপ্লিট করে ফেলবে। সে দ্রুত কিয়ংকে এটা মার্কেটিং করতে বলে আর ফানকে বলে যত দ্রুত সম্ভব এটার অ্যাডভার্টাইজমেন্ট চারিদিকে ছড়িয়ে দিতে, যেন অ্যাপটি ভাইরাল হয়ে যায়। তখন কিয়ং বলে কেমন হয় যদি এই অ্যাপটি তারা নিজেদের কোম্পানির নামেই বাজারজাত করে? ওই বৃদ্ধ মহিলাটি এই অ্যাপের ব্যাপারে এবং মার্কেটিং ব্যাপারে সে তো কিছুই জানে না, তাকে কোনোভাবে একটা মুনাফা ধরিয়ে দিলেই হবে। তখন ফান তার সাথে একমত হয়ে বলে সেও এটা মনে মনে ভাবছিল, যদি এই আইডিয়াটা অনলাইনে যদি আমরা প্রথম রেজিস্টার করি তাহলে বেশিরভাগ মুনাফা আমরাই পাবো। লিয়ং তাদের দুজনের এই আইডিয়াটা ভীষণ পছন্দ করে। সে বলে ওই বুড়ির টাকা দিয়েই আমরা এই অ্যাপটি সম্পূর্ণ করব, তারপর নিজেদের নামেই বাজারজাত করব, এতে বেশিরভাগ মুনাফা আমরাই পাবো। এই কথা শুনে মন তাকে বলে তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? এটা সম্পূর্ণ অন্যায়। তখন লিয়ং তাকে বোঝায় যে দেখো তুমি চাও সংসার করতে, কিন্তু একটা সংসার করতে অনেক টাকা দরকার, তাই এই জন্য আমাদের অনেক টাকা সংগ্রহ করতে হবে। কিন্তু মন তার কথায় সন্তুষ্ট ছিল না। রাতের বেলা কিয়ং একটা প্রস্টিটিউটের কাছে যায় তার শারীরিক ক্ষুধা মেটানোর জন্য। ওই প্রস্টিটিউটের নাম ছিল জেড। সে তার সাথে তার শরীরের ক্ষুধা মিটিয়ে চলে আসে। এই দৃশ্যটা আমি কখনোই রাখতাম না, কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ তাই আমাকে রাখতেই হচ্ছে। এদিকে মুন তার আন্টির সাথে দেখা করতে আসে।
তখন সে তার আন্টি ল্যানকে বলে সে বেশ কিছুদিন ধরেই বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাচ্ছে। যখনই সে খুঁজে দেখে তখন কোথাও কোনো বাচ্চাকে দেখতে পায় না। এই কথা শুনে আন্টি ল্যান চিন্তিত হয়ে তাকে বলে, আমি তোমাকে আগেই বলেছিলাম যে গর্ভবতী মায়েদেরকে খারাপ আত্মারা খুব তাড়াতাড়ি পিছু করে। সে জানতে চায় এই ঘটনা কতদিন ধরে। মন তাকে জানায় এক্স্যাক্টলি তার টাইম মনে নেই, তবে সে যেদিন থেকে গর্ভবতী হয়েছে সেদিন থেকেই এই ঘটনাগুলো ঘটছে তার সাথে। আন্টি ল্যান তাকে প্রশ্ন করে, সত্যি করে বলো তো, এটাই কি তোমার প্রথম সন্তান? তখন মন নিশ্চুপ থাকে। তার নীরবতা দেখেই সে বুঝতে পারে যে সে আগেও অ্যাবর্শন করেছে। সে বলে, ওই আত্মাটি তোমাকে পিছু করছে। এবারও যদি তুমি অ্যাবর্শন করো তাহলে 2টি আত্মা তোমার পিছু করবে আর তোমার জীবন বরবাদ হয়ে যাবে। সে মনকে বারবার করে বুঝিয়ে বলে এবারের সন্তান যেন সে কোনোভাবে নষ্ট না করে। ঠিক তখনই দোকান থেকে একটি লোক আন্টি ল্যানকে বলে তার একটা কল এসেছে। এই কথা শুনে আন্টি ল্যান সেখান থেকে চলে যায়। যাওয়ার সময় সে তাকে বলে প্রথম বাচ্চার জন্য তাকে পূজা করতে হবে যেন তার আত্মা শান্তি পায়। সেই মুহূর্তে মন তার ডান পাশের একটু দূরে স্কুল ড্রেস পরা একটি মেয়েকে দাঁড়িয়ে থাকতে দেখে অদ্ভুতভাবে। তখনই তার আন্টি রাতের খাবার খাওয়ার জন্য তাকে ডাক দেয়। সে তার আন্টিকে জবাব দিয়ে আবার ওই দিকে তাকাতেই দেখে ওই মেয়েটি ভ্যানিশ হয়ে গেছে। আর এটা দেখে সে প্রচণ্ড পরিমাণে চিন্তিত হয়ে যায়। পরের দিন সকালে লিওং তার অ্যাপটি অলরেডি সম্পূর্ণ করে পাবলিশ করে দিয়েছে। এখন দরকার এই অ্যাপটির জন্য পর্যাপ্ত পরিমাণে প্রমোশন এবং অ্যাডভার্টাইজমেন্ট। কিন্তু কিয়ং ও ফান দুজনই ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। লিওং যখন তাদের দুজনের উপর রাগারাগি করে তখন কিয়ং ও ফানের ভেতরে আবার ঝগড়া বেঁধে যায়। এক পর্যায়ে ফান তাকে একটি খোঁটা দিয়ে বলে, তুই যেহেতু রাস্তার মেয়েদের সাথে ঘুরে বেড়াস, এই দেখ একটা নিউজ। কিয়ং ওই নিউজটি পড়ে জানতে পারে একজন যৌনকর্মী নির্মমভাবে এক খদ্দেরের হাতে নির্যাতন ও হত্যার শিকার হন। মৃত্যুর বহুদিন পর প্রতিবেশীরা তার লাশ আবিষ্কার করে। কিয়ং আরও বিস্তারিত পড়ে জানতে পারে একজন পতিতা নগ্ন অবস্থায় ভবনের পেছনের সিঁড়িতে ফেলে রাখা মৃতদেহ হিসেবে পাওয়া যায়। ধারণা করা হচ্ছে তিনি এক খদ্দেরের হাতে খুন হয়েছেন। ঘটনার খবর পেয়ে বিপুল সংখ্যক মোবাইল টিম বা দাঙ্গা পুলিশ ভবনের পেছনের সিঁড়িতে পৌঁছে গিয়েছে, তবে সেখানে তাৎক্ষণিকভাবে কোনো গুরুত্বপূর্ণ প্রমাণ পাওয়া যায়নি। সেখানে সিআইডি কর্মকর্তারা ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করে দিয়েছেন। এই নিউজটি পড়ে কিয়ংয়ের মাথা ঘুরে যায়, কারণ সে গতকালই এই প্রস্টিটিউটের সাথে দেখা করেছে। তবে তার প্রশ্ন হচ্ছে, সে যদি বহুদিন আগেই মারা যেয়ে থাকে তাহলে কিভাবে ওই ভবনের পেছনের সিঁড়িতেই গতকাল রাতে তার সাথে ইন্টিমেট হলো। ঘটনাটি আদৌ সত্য কিনা কিয়ং সেটা চেক করার জন্য ওই স্থানে আবার যায়। তখন সে দেখতে পায় জেইডের সহকর্মীরা তার মৃত্যুতে শোক প্রকাশ করছে। আর এটা থেকে সে নিশ্চিত হয়ে যায় আর প্রচণ্ড পরিমাণের ভয়ে সেখান থেকে দৌড়ে পালায়। তার সামনে একটা ট্যাক্সি দেখা মাত্রই সে ওই ট্যাক্সিতে উঠে পড়ে। তারপর বলে যেখানে খুব বেশি লোকালয় রয়েছে সেখানে নিয়ে যেতে। ড্রাইভারটি তার কথা মতো সেদিকে নিয়ে যাচ্ছিল। কিয়ং প্রচণ্ড ভয়ে ঘামতে শুরু করেছে। এর মধ্যেই হঠাৎ করে তার পাশে ওই মেয়েটির আত্মাকে দেখতে পায় আর তাকে দেখতে খুবই ভয়ানক লাগছে। এটা দেখে সে এতটাই ভয় পেয়ে যায় যে তার কথা বলার শক্তি হারিয়ে যায়। ট্যাক্সি ড্রাইভার যখন তার গন্তব্যে পৌঁছে যায় তখন সে পেছনে ফিরে দেখে কিয়ং আর বেঁচে নেই। তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে, কিন্তু সে কিভাবে মারা গেল সে কিছুতেই বুঝতে পারছে না। পরের দিন কিয়ংয়ের ফিনোরেল কমপ্লিট করে তারা তিনজন বের হয়ে আসছিল। কিন্তু ফানের কথা শুনে মনে হচ্ছিল যে কিয়ংয়ের মৃত্যুতে সে অনেক বেশিই খুশি হয়েছে, কারণ তার সাথে কিয়ংয়ের খুব বেশি একটা ভালো সম্পর্ক ছিল না। তার এমন ব্যবহার দেখে লিয়ং এবং মন অনেক বেশি অবাক হয়। লিয়ং ফানকে বলে, এখন কিয়ংয়ের জায়গায় আমাদের দুজনের কাজ করতে হবে। এখন আমাদের পরিশ্রম আরও বেশি বেড়ে গেল। কিন্তু ফান বলে সে এইসবের ভেতরে আর নেই, তার বড়লোক বয়ফ্রেন্ড আছে আর তাতেই তার দিন চলে যাবে। এই কথা বলে ফান সেখান থেকে চলে যায়। তখন লিওন মুনকে বলে তারও একটি মিটিং আছে। এই কথা বলে সেখান থেকে সেও চলে যায়। আসলে লিয়ং আবার জুয়া খেলতে চলে যাচ্ছে। রাতের বেলায় বাসায় যাওয়ার জন্য মুন লিয়ংয়ের জন্য রাস্তার ধারে অপেক্ষা করছিল। তখন তার সাথে দেখা হয় ওই বৃদ্ধ মহিলার, যার নাম অং টাই। সে মুনকে বলে, তুমি কি তোমার হাজব্যান্ডের জন্য অপেক্ষা করছো? মুন বলে তার এখনও বিয়ে হয়নি, লিয়ং হচ্ছে তার বয়ফ্রেন্ড। এই কথা শুনে বৃদ্ধ মহিলাটি
মনকে পাশেই একটি পার্কে নিয়ে যায়। তখন মহিলাটি বলে, আমি ভেবেছিলাম তুমি এবং লিওং দুজনেই স্বামী স্ত্রী। মন বলে তারা খুব শীঘ্রই বিয়ে করবে। তখন মহিলাটি তাকে বাস্তববাদী কিছু কথা বলে, যার সাথে তোমার মনের মিল আছে, যে তোমার কথার মূল্য দেয়, যে তোমার অবস্থা বোঝে। বিয়ে তাকেই করো, কারণ এটা দুদিনের ব্যাপার নয়, এটা সারা জীবনের একটা ব্যাপার। কিন্তু ইসলাম ধর্ম অনুযায়ী আসল সত্যটা হচ্ছে জন্ম মৃত্যু বিয়ে এটা নির্ধারিত। শুধুমাত্র আপনার সঙ্গিনীকে খোঁজার জন্য আপনাকে তালাশ করতে হবে। বাকিটা আল্লাহ আপনার জন্য যেটা নির্ধারিত করে রেখেছিল সেটা আপনার কাছেই পৌঁছে দেবে। কারণ পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগেই আমাদের জোড়া সৃষ্টি হয়ে গেছে, এমনকি আমাদের রিজিকও লেখা হয়ে গেছে। তো যাই হোক, মহিলাটি বেশ খানিক সময় তার সাথে কথা বলার পর সেখান থেকে চলে যায়। যাওয়ার পথে মনকে বলে যায়, ওই অ্যাপটি ডিজাইন করার সময় কিন্তু প্রায় শেষ হতে চলেছে, জলদি যেন তাকে ডেলিভারি করে দেওয়া হয়। এদিকে লিওং তার কাজ শেষ করে পাবলিক বাসে করে বাসায় ফিরবে, তাই সে একটি বই নিয়ে সেই বাসের ভিতরে উঠে পড়ে, যিনি গল্পের শুরুতেই মৃত এবং জীবিতর মাঝখানের দুনিয়ার কথা বলছিল। তখন সে বাসের ভিতরে শুনতে পায় একজন প্যাসেঞ্জার বলছে গতকাল রাতে নাকি একটি মেয়ে এখান থেকে লাফ দিয়ে সুসাইড করেছে। এই জন্য সে প্রচণ্ড ভয় পাচ্ছে যে বাস কেন দ্রুত ছাড়ছে না। সেই মুহূর্তে ল্যারি নামের তার এক বন্ধু তাকে কল দেয়। সে তাকে বলে যে একটি গুড নিউজ আছে, উইজডম নামের ওই মহিলাটি তার সাথে দেখা করতে পারমিশন দিচ্ছে। অর্থাৎ লিওং যে বইটি পড়ছে ওই বইটির লেখকের সাথে তার সাক্ষাৎ হওয়ার একটি সুযোগ পাওয়া গেছে। মহিলাটির সাথে লিওংয়ের দেখা করার উদ্দেশ্য একটাই, ওই মহিলার থেকে প্যারানর্মাল বেশ কিছু ইনফরমেশন নিয়ে তার ওউজা বোর্ডের অ্যাপটি আরও বেশি অ্যাডভান্স লেভেল করবে, যার ফলে অ্যাপটি আকাশ ছোঁয়া সফলতা পেতে পারে। হঠাৎ করে তার জানালার বাইরে একটি মেয়ের দিকে চোখ পড়ে, যে মেয়েটি তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। তার চোখের সামনে ওই মেয়েটি সিঁড়ি বেয়ে উপরে উঠে গিয়ে সুসাইড করে, যেমনটা ওই যাত্রীটি বলেছিল। এই দৃশ্যটি দেখে লিওং প্রচণ্ড পরিমাণের ভয় পেয়ে যায়। সে প্রচণ্ড ভয়ে কাঁপতে থাকে, কিন্তু তার মুখ থেকে একটা শব্দও যেন বের হচ্ছে না। আর তার চোখের সামনে এই ঘটনাটি বারবার রিপিট হতে থাকে। এক পর্যায়ে সে চিৎকার করে উঠতেই বাসের ভেতরের লোকজন তার দিকে তাকায়। সে ড্রাইভারকে জলদি গাড়ি স্টার্ট দিতে বলে। ড্রাইভার আর এক মুহূর্ত দেরি না করে গাড়িটি সেখান থেকে টান দেয়। তখনও লিওং বুঝতে পারে তার পেছনে একই ঘটনা বারবার রিপিট হচ্ছেই। অন্যদিকে ফান একা একা একটি পার্কের ভেতর দিয়ে হেঁটে যাচ্ছিল, আর সে অন্য একটি ছেলের সাথে কথা বলছিল। সেই মুহূর্তে তার ফোনে বেন কল দেয়, আর সে বেনের কল কেটে দিয়ে ওই ছেলেটিকে বলে তাকে রিসিভ করে নিয়ে যেতে, সে বিল্ডিংয়ের নিচেই দাঁড়িয়ে থাকবে। এই কথা বলে ফান তার কলটি কেটে দেয়। তখন তার কাছে মনে হয় সে পার্কে একদমই একা, তার একটু ভয় ভয় করছিল। ঠিক সেই মুহূর্তে তার পেছনে বেন এসে দাঁড়ায়, আর বেন তাকে বলে, তুমি কেন আমার ফোন ধরছো না? ফান তার সামনে সিন ক্রিয়েট করার চেষ্টা করলে বেন তাকে অজ্ঞান করে ফেলে। তারপর বেন তাকে এমন একটি বাসায় নিয়ে যায় যেখানে সে তার স্ত্রীকে আগেই হত্যা করে ফেলে রেখেছে। ফানের জ্ঞান ফিরে সে দেখতে পায় তার স্ত্রীকে সে হত্যা করে ফেলে রেখেছে। এটা দেখে সে প্রচণ্ড আকারে ভয় পেয়ে যায়। বেন তাকে বলে তার স্ত্রী তাকে বলেছিল সে তার সন্তানের মা হতে চায়, সারা জীবন তার সাথে একসাথে থাকতে চায়, কিন্তু তাকে কখনোই তার ভালো লাগতো না। এই জন্য সে তার কাছে বারবার ডিভোর্স চেয়েছে। সে কখনোই ডিভোর্স দিতে চায়নি, এই জন্য সে চাকু দিয়ে তাকে বারবার আঘাত করে হত্যা করেছে। ফান এবার বুঝতে পারে বেন আসলে একটা সাইকো। ফান তাকে বুঝ দেওয়ার চেষ্টা করে যে তুমি যেটা করেছো ঠিকই করেছো, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, তাহলে আমাকে ছেড়ে দাও। তখন বেন তার উপর উত্তেজিত হয়ে বলে, তুমি যদি আমাকে ভালোই বেসে থাকো তাহলে অন্য ছেলের সাথে কেন ঘুরছো, অন্য ছেলের সাথে কেন রাত কাটাচ্ছ? বেন পাগলের মতো আচরণ করতে থাকে। সে তাকে বলে, তোমাকে কাছে রাখার জন্য আমি কি করব জানো? পিস পিস করে কাটবো, তারপর লবণ এবং মশলা দিয়ে আচার বানাবো, তারপর সেটা দীর্ঘদিন সংরক্ষণ করে একটু একটু করে বছরের পর বছর ধরে খাবো, যেন তুমি আমার সাথেই থাকো। পাশেই আমি একটা হার্ডওয়্যার দেখেছি, সেখানে অনেক টুলস আছে টুকরো টুকরো করে কাটার জন্য। এই কথা বলে সে ওই হার্ডওয়্যারে চলে যায় টুলসগুলো আনার জন্য। ফান এবার বুঝতে পারে সে কত বড় ভুল করেছিল। বেন আসলে এপস্টিন ফাইলের নরখাদকদের মতোই একজন। ফান চেয়ারটাকে নিচে ফেলে দেয়, তারপর তার হাতে একটা চাবির ছোড়ান পায়। সে সেটা দিয়েই তার দড়ি কাটতে থাকে। কিন্তু আপনাদের মনে কি প্রশ্ন জাগে না, একটা চাবি দিয়ে এই মোটা দড়ি কখনো কাটা যায় কি না?
এর উত্তর খুব শীঘ্রই পেয়ে যাবেন। ফান ওই দড়িটি কেটে রুম থেকে বেরিয়ে এসে যাওয়ার সময় সে করিডোরে স্কুলের ইউনিফর্ম পরা একটা মেয়েকে তাকিয়ে থাকতে দেখে। এটা সেই মেয়ে যেটাকে সর্বপ্রথম মন দেখতে পেয়েছিল। ফান তাকে দেখে প্রচণ্ড ভয়ে চিৎকার করতে থাকে। তারপর সেখান থেকে এক দৌড়তে বেরিয়ে এসে লিয়ং ও মুনের সাথে দেখা করে, কারণ সে তাদেরকে আগেই ফোন দিয়ে এখানে আসতে বলেছিল। ফান সেখানে এসেই তাদেরকে বলে অং টায়ের ওই কাজটি তাদের করা উচিত হবে না এখন, কারণ ওই অ্যাপটি নিয়ে কাজ করার পরেই সে এখন ভূত দেখতে পাচ্ছে। কিন্তু বেন তার সাথে কি করেছে সেই বিষয়ে সে কিছুই বলে না। লিয়ং তার কথা শুনে অনেক বেশি বিরক্ত হয়ে বলে, তুমি কি নেশা করে এসেছো? সে বারবার করে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে না, সে সঠিকই বলছে। মন তার পক্ষ নিয়ে বলে, এই অ্যাপটি নিয়ে কাজ করার পরে কিয়ং মারা গিয়েছে, এখন ফান ভূত দেখতে পাচ্ছে। এর পেছনে সত্যিই ওই অ্যাপটিরই হাত রয়েছে, কারণ সেও তো কোনো আত্মাকে দেখতে পেয়েছে, কিন্তু এই বিষয়টা এখানে বলে না। লিয়ং তাদেরকে বলে সে কোনোভাবেই এই অ্যাপটি ছাড়বে না, কারণ এই অ্যাপের মাধ্যমে সে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করতে পারবে। সে ফানকে বলে তার কোনো কাজ করা লাগবে না, সে তার ভাগের অংশ অবশ্যই পাবে, তবে শর্ত একটাই, মনকে কোনো প্রকার ভয় দেখানো যাবে না। সেই মুহূর্তে মন লিয়ংকে বলে ওঠে সে প্রেগনেন্ট। এই কথা শোনা মাত্রই লিয়ং থেমে যায়। মন বলে সে তার অনাগত সন্তানকে এমন মৃত্যুর ঝুঁকিতে ফেলতে চায় না। লিয়ং তাকে বলে এই জন্যই তো তাদের সন্তানকে লালন পালন করতে প্রচুর পরিমাণে টাকা লাগবে, আর সেটাই তো সে করছে। মনের আন্টি ঠিকই বলেছিল, আসলে সন্তানের কথা শোনা মাত্রই সব পুরুষই ভালো স্বামী হওয়ার চেষ্টা করে, আর এটা বাস্তব সত্যি কথা, সিনেমা বলে বলছি না। সেই মুহূর্তে লিয়ংয়ের বন্ধু ল্যারির কল আসে। সে বলে মাস্টার উইজডম তাকে দেখা করতে বলেছে, সে তাড়াতাড়ি শুটিং সেটে আসতে বলে। লিয়ং তাকে জলদি লোকেশন সেন্ড করে দিতে বলে। এই কথা শোনা মাত্র ফান তাকে বলে, মাস্টার উইজডম কি সেই মহিলা যাকে টিভিতে দেখা যায় ভূত তাড়ানোর কাজ করে? লিয়ং বলে হ্যাঁ। ফান তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে তাদের সাথে যাওয়ার জন্য। তারপর তারা সবাই একসাথে মাস্টার উইজডমের সাথে দেখা করতে বেরিয়ে পড়ে। যাওয়ার পথে মন লক্ষ্য করে ফানের শারীরিক অবস্থা ভালো নয়, ধীরে ধীরে তার শরীর ফ্যাকাশে হয়ে যাচ্ছে। সে ফানকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ফান বলে তার শরীর অনেক বেশি দুর্বল লাগছে, কিন্তু কেন সে বুঝতে পারছে না। মন লিয়ংকে বলে মাস্টার উইজডমের সাথে দেখা করার আগে তাদেরকে হসপিটালে যেতে হবে, আগে ফানের চিকিৎসা করা উচিত। কিন্তু লিয়ং সেই ব্যাপারে কোনো ভুরুক্ষেপই নেই তার, কারণ তাদের বন্ধুদের মধ্যে একটা জিনিস দেখা গেছে, কারোর প্রতি কারোর কোনো ভালোবাসা বা টান কিছুই নেই। লিয়ং তার বন্ধুর লোকেশন অনুযায়ী টাক নামক একটি পুরনো স্কুলের সামনে এসে হাজির হয়। ততক্ষণে ফান বেহুশ হয়ে গেছে। মন লিয়ংকে আবার বলে তাদেরকে হাসপাতালে যাওয়া উচিত আগে, কিন্তু লিয়ং তার কোনো কথা না শুনে তাকে নিয়ে গাড়ি থেকে বের হয়ে যায় আর বলে তারা ফিরে এসে ফানকে হসপিটালে নিয়ে যাবে। এরপর লিয়ং তার বন্ধু ল্যারির সাথে দেখা করে মাস্টার উইজডমের সাথে দেখা করতে যায়। তখন মন লিয়ংকে জিজ্ঞেস করে আসলে কেন তারা এখানে এসেছে। তখন লিয়ং তার সামনে স্বীকার করে আসলে সেও একটা আত্মা দেখতে পাচ্ছে, এই জন্যই সে এখানে এসেছে। তারপর তারা দুজন মিলে মাস্টার উইজডমের সাথে দেখা করতে যায়। মাস্টার উইজডম তাদের দুজনকে জিজ্ঞেস করে কেন তারা এখানে এসেছে। লিয়ং মাস্টার উইজডমের কাছে সব কিছু ভেঙে বলে যে তারা সবাই একটা আত্মাকে দেখতে পাচ্ছে, মূলত এই আত্মাদের তাড়ানোর জন্যই তারা এখানে এসেছে। তখন মাস্টার উইজডম তাদেরকে বলে সে আসলে কোনো ভূত তাড়ানোর কাজ করে না, সে মূলত টিভিতে এই ভূত তাড়ানোর একটি অভিনয় করে। সত্যি বলতে আমি নিজেই ভূত প্রেত আত্মা এগুলো আমি বিশ্বাস করি না। এই অভিনয় করে সে বেশ কিছু টাকা পায়, এই জন্যই সে এই কাজটা করে। মহিলাটি তাদের দুজনকে বলে যদি তোমরা কারোর সাথে কোনো খারাপ কিছু করে থাকো তাহলে এর ফল তোমাদেরকে ভোগ করতেই হবে, এই নিয়তি খণ্ডানোর কোনো উপায় নেই। তখন এই কথা শুনে লিয়ং একটু ভাবতে থাকে। তারপর লিয়ং ওই মহিলাটির উপর রাগ করে মুনকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এদিকে গাড়ির ভিতরে ফানের জ্ঞান ফিরে এসেছে। সে তখন জানালার বাইরে ইউনিফর্ম পরা ওই মেয়েটির আত্মাকে দেখতে পায়, আর এটা দেখা মাত্রই সে ভয়ে চিৎকার করতে শুরু করে। তখন ওই আত্মাটি তার জানালার সামনে এসে দাঁড়ায়। ফান তার কাছে কান্নাকাটি করে বলে সে কিছুই করেনি। তখন এই কথা শুনে আত্মাটি তার দিকে মুচকে একটি হাসি দেয়। ঠিক সেই মুহূর্তে ফানের পাশে থাকা একটি ট্যাবের নোটিফিকেশন আসে। সে ট্যাবটি ওপেন করতে দেখে ওজা বোর্ডের মাধ্যমে তাকে বলে দেওয়া হচ্ছে সে আর জীবিত নেই, সে এখন মৃত। ফান এতটাই অবাক হয়ে যায় যে তার কাছে কোনো কিছু বিশ্বাসই হতে চাচ্ছিল না।
সেই মুহূর্তে তার মনে পড়ে যায় সে যখনই চেয়ারটি ফেলে দিয়ে একটি চাবির মাধ্যমে বাঁধন কাটার চেষ্টা করছিল, তখনই সেখানে বেন এসে হাজির হয়েছিল আর তাকে পলিথিন দিয়ে দম বন্ধ করে সেখানেই মেরে ফেলেছিল। এরপর বেন নিজেও আত্মহত্যা করে। সব কিছু মনে পড়ার পর ফান প্রচণ্ড চিৎকার করতে থাকে। ওইদিকে লিয়ং ও মুন গাড়ির সামনে এসে দেখে ফানকে ভেতরে পাওয়া যাচ্ছে না। মুন তো প্রচণ্ড পরিমাণের চিন্তায় পড়ে যায়, কিন্তু লিয়ং মনে করে তাদেরকে এই বিপদের মধ্যে ফেলে ফান সেখান থেকে পালিয়েছে। লিয়ং মুনকে বলে তার নাম্বারে কল করতে। মুন যখনই তার নাম্বারে কল দেয়, তখনই তারা দুজন শুনতে পায় রিংটন ঠিক তাদের পেছনেই বাজছে। তারা ভয়ে ভয়ে পেছনের দিকে তাকাতেই দেখে ফান একটি গাছের সাথে ঝুলে রয়েছে। আর এটা দেখে মুন এতটাই ভয় পেয়ে যায় যে সে চিৎকার করতে শুরু করে। তার কোনো হিতাহিত জ্ঞানই নেই। লিয়ং তার হুঁশ ফিরিয়ে বলে তাড়াতাড়ি আমাদের এখান থেকে চলে যেতে হবে, কিন্তু মুন বলে এই মুহূর্তে পুলিশকে ফোন করতে হবে। লিয়ং তার উপর প্রচণ্ড রেগে গিয়ে বলে, তোমার গর্ভে যদি আমার সন্তান না থাকতো তাহলে তোমাকে এখানেই রেখে চলে যেতাম। এই কথা বলে সে জোর করে মুনকে গাড়িতে নিয়ে সেই স্থান ত্যাগ করে। যাওয়ার পথে মুন যখন পুলিশের নাম্বারে কল দেওয়ার চেষ্টা করে, তখনই লিয়ং তাকে থামিয়ে দিয়ে বলে পুলিশকে কোনো প্রকার কল করার প্রয়োজন নেই। আর এই কথা শুনে মুনের ভেতরে সন্দেহ হয়। সে লিয়ংকে জিজ্ঞেস করে, তুমি কি কোনো কিছু আমার কাছে লুকাচ্ছ? কিন্তু লিয়ং তার কাছে অস্বীকার করে। মুন তার কাছে জানতে চায় সে যা আগে থেকেই আত্মাদের দেখতে পায় সেটা সে কেন তাকে জানায়নি। এবার লিয়ং মুনের কাছে সব কিছু খুলে বলে। তারা যেদিন প্রথম কোম্পানি শুরু করে সেদিন তারা অনেক বেশি মাতাল অবস্থায় গাড়ি ড্রাইভ করে এনজয় করছিল। হঠাৎ করে তাদের গাড়ির সামনে কিছু একটা বেঁধে যায়। তারা গাড়ি স্টপ করার পর দেখতে পায় ইউনিফর্ম পরা একটা মেয়ে তাদের কাছ থেকে সাহায্য চাইছে। সে বলে একটা লোক তার পিছু করেছে। সে তাদের কাছে অনুরোধ করে এখান থেকে নিয়ে যেতে, কিন্তু কিয়ং আমাকে বাধা দেয়। সে বলে এই ঝামেলায় না জড়াতে। তখন তুমি অতিমাত্রায় ড্রিঙ্কস করার কারণে গাড়ির ভেতরেই ঘুমিয়ে পড়েছিলে। তারপর আমরা ওই মেয়েটিকে আর কোনো সাহায্য না করে সেখান থেকে চলে যাই। পরদিন সকালে আমরা নিউজে জানতে পারি ওই মেয়েটিকে কেউ একজন ধর্ষণ করে হত্যা করে ফেলেছে। আর সেদিন থেকেই এই ঘটনাটাকে আমরা সবাই মিলে ধামাচাপা দিয়েছি যেন তোমার কান পর্যন্ত না পৌঁছায়। এই কথা শুনে মন আরও বেশি ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পেরেছে এখন ওই মেয়ের আত্মাটি তাদের থেকে রিভেঞ্জ নিচ্ছে। তখনই তার ফোনে একটা নোটিফিকেশন আসে। সে সেটা ওপেন করতেই ওজা বোর্ড রান হয়ে যায়। আর সেই ওজা বোর্ড থেকে কেউ একজন তাদেরকে বলে তোমরা কেউ বাঁচতে পারবে না। তারা দুজন এখন কি করবে কিছুই বুঝতে পারছে না। তারা আস্তে আস্তে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই আত্মাটাকে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে। এমনকি হঠাৎ করে ওই আত্মাটি তাদের গাড়ির মাঝখান দিয়ে বেরিয়ে যায়। তারপর তারা দুজন মিলে মুনের আন্টি ল্যানের কাছে চলে আসে। গাড়ি থেকে জলদি নেমে তারা দুজন আন্টি ল্যানের কাছে সব কিছু খুলে বলে তাদের সাথে কি কি ঘটেছে। সব কিছু শোনার পর আন্টি ল্যান তাদেরকে বলে সেদিন যদি তোমরা ওই মেয়েটিকে সাহায্য করতে তাহলে আজকে সে আত্মা হয়ে তোমাদের পিছে পড়তো না। এখন সে যেভাবেই হোক তার মৃত্যুর বদলা তোমাদের থেকে নেবেই। তোমাদের ওই অ্যাপ বানানো এবং ওজা বোর্ডের মাধ্যমে প্ল্যানচেট গেম খেলা, এই সমস্ত কিছু ওই আত্মাটাকে পুনরায় জাগিয়ে তুলেছে। তাছাড়া মনের গর্ভে যে সন্তান আছে এটার কারণে ওই আত্মাটি আরও বেশি শক্তিশালী হয়েছে। লিয়ং ও মুন ভীষণ চিন্তায় পড়ে যায়। লিয়ং আন্টির কাছে জানতে চায় এর থেকে বাঁচার কি কোনো উপায় আছে। আন্টি ল্যান কিছুক্ষণ চিন্তাভাবনা করার পর লিয়ংকে প্রশ্ন করে তোমার জন্ম কখন হয়েছিল? লিয়ং জানায় সে রাত 3টের সময় জন্ম নিয়েছিল। আন্টি বলে একটা উপায় আছে, তবে এটা খুবই রিস্কি, এজন্য তোমাদেরকে অনেক বেশি সাহস দেখাতে হবে। যেহেতু জন্ম মৃত্যু ফিক্সড, তাই তাদের একটা পূজা করতে হবে তাদের ঈশ্বরের জন্য, যেন তোমার মৃত্যুর ডেটটা পরিবর্তন করে দেয়। তারপর রাত 3টে বাজার কিছু সময় আগেই তোমাদেরকে ফাঁসি নিয়ে আত্মহত্যা করতে হবে। আর এটা হবে সম্পূর্ণ ফেক, যেন ওই আত্মা বুঝতে পারে তোমরা মারা গিয়েছো, তাহলে সে বুঝবে সে তার রেভেন্স পরিপূর্ণ করেছে। তবে এই কাজের জন্য তোমাদেরকে যে সাহায্য করবে তারও মৃত্যু হতে পারে। অর্থাৎ আন্টি নিজের কথাই বলছে। লিয়ং জানতে চায় এতে কি কাজ হবে। আন্টি বলে তারা শুধু তাদের কাজটা করতে পারে, বাকিটা তাদের ঈশ্বরের কাজ। তিনি যদি তাদের প্রার্থনা কবুল করেন তাহলে এই কাজটি সম্পূর্ণও হতে পারে। এরপর তারা সবাই মিলে তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করে ওই পরিত্যক্ত বাড়িতে যায় যেখানে ওই মেয়েটিকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল। আর এই স্কুলটিই হলো সেই টাটটাক স্কুল।
রাত 3টে বাজার কিছুক্ষণ আগেই তারা সবাই ওই স্কুলের ভেতরে প্রবেশ করে। তারপর আন্টি ল্যান সেখানে প্রার্থনা করতে শুরু করে। ঠিক সেই মুহূর্তে ওই আত্মাটি তাদের সামনে হাজির হয় আর আন্টি ল্যানকে সেখানে ইশারার মাধ্যমে ঘাড় মোটকে মেরে ফেলে। মুন ও লিওং একটি মন্ত্র পরিহিত একটা সার্কেলের ভেতরে ছিল। আন্টি ল্যানের মৃত্যু সহ্য করতে না পেরে মুন সেখান থেকে কান্নাকাটি করে বের হওয়ার চেষ্টা করছিল। লিওং তাকে অনেক কষ্ট করে বোঝায়। তারপরই 3টে বাজার কিছুক্ষণ আগেই তাদের শুরু হয় সেই ভয়ানক আত্মহত্যার খেলা। আন্টি ল্যান তাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করার পর তাদের দুজনের নতুন করে জন্ম তারিখ লিখে দিয়েছিল। আর ঠিক সেই জন্ম তারিখ এবং সময় অনুসরণ করেই মুনকে ফাঁসি দেওয়া হয়। যখনই ঘড়ির কাঁটা মুনের নতুন জন্ম সময়ের উপর চলে আসে তখনই লিওং ওই ফাঁসির দড়ি কেটে দেয়, আর যার কারণে সে বেঁচে যায়। এরপর শুরু হয় লিওংয়ের পালা। লিওং নিজের হাতেই তার গলায় দড়ি পড়ে। তারপর মুনকে বলে দ্রুত তাকে ফাঁসি দিতে, আর ঠিক সময় হওয়ার সাথে সাথেই দড়ি কেটে দিতে বলে। মুন তার কথা মতো লিওংকে ফাঁসি লাগায়। তারপর সময় যখন ঘনিয়ে আসে তখন সে আর দড়ি কাটে না। লিওং ফাঁসির যন্ত্রণায় ছটফট করছিল, কিন্তু সে বুঝতে পারছে না মুন কেন তার দড়িটি কাটছে না সময় হওয়ার পরও। সেই মুহূর্তে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় মুন কেন দড়িটি কাটেনি। লিওং এখনও জুয়ায় আসক্ত। তাছাড়া সে শুধু তাকে মেনে নিয়েছে তার সন্তানের কারণে। সে সন্তান তার গর্ভে না থাকলে তাকে ছেড়ে দিতে সে এক মুহূর্ত ভাববে না। তাছাড়া আন্টি ল্যান তাকে বলেছিল ওই আত্মা নাকি শুধুমাত্র লিওংকে মারার জন্যই পিছে পড়ে আছে। ওই আত্মাটির সাথে তার কোনো প্রকার শত্রুতা নেই। এই জন্য মুন তার গর্ভের সন্তান এবং তার নিজের জীবনের জন্য সে লিওংকে আর বাঁচায় না, যার ফলে লিওং সেখানেই মারা যায়। সে লিওংকে উদ্দেশ্য করে বলে তার গর্ভের সন্তান সে সুন্দরভাবেই পৃথিবীতে আনবে। তারপরে ওই আত্মার প্রতিশোধ শেষ হয় আর সে সেখান থেকে ভ্যানিশ হয়ে যায়। এরপর মুন ওই পরিত্যক্ত স্কুল থেকে বেরিয়ে এসে পুলিশকে ফোন দেয় তার বয়ফ্রেন্ড নিজের ইচ্ছায় সুইসাইড করেছে, আর সে একটি মুচকে হাসি দিয়ে সেখান থেকে বের হয়ে যায়। আপনারা কি মনে করেছেন গল্প এখানেই শেষ? না, এখনও বড় একটা টুইস্ট বাকি রয়েছে। এই ঘটনার পর অং টাইকে দেখা যায় লিওংয়ের অফিসে এসেছে, কিন্তু সে অফিসের দেওয়ালে দেখতে পায় সেখানে চাইনিজ ভাষায় লেখা রয়েছে টু লেট। কিন্তু অং টাই এতে দুশ্চিন্তিত না হয়ে উল্টো সে একটি মুচকি হাসে। মনে হচ্ছে সে তার কোনো অসমাপ্ত কাজ সম্পূর্ণ করলো। তারপর আয়নার মতো স্বচ্ছ দেওয়ালের সামনে দাঁড়িয়ে ঠোঁটের লিপস্টিক লাগাতে থাকে, আর প্রতিবিম্বে দেখা যায় ওই মেয়েটির আত্মা একই রকমভাবে লিপস্টিক নিচ্ছে, আর তার মুখে একটি মুচকে হাসি। অর্থাৎ অংটাই আর কেউ নয়, ওই আত্মারই এক ভিন্ন রূপ। সে ওই ওজা বোর্ডের অ্যাপটি ডেভেলপ করার মাধ্যমে তাদেরকে একটি প্ল্যান চ্যাট করাতে বাধ্য করে, আর যার কারণে এই আত্মাটি জেগে ওঠে। কারণ প্ল্যান চ্যাটের মাধ্যমে আত্মাদেরকেই ডাকা হয়, আর এই ডাকার ফলে ওই আত্মাটি তার আসল ফর্মে ফিরে আসে, আর সে অনেক বেশি শক্তিশালী হয়ে যায়। তাছাড়া মুন গর্ভবতী হওয়ার কারণে তার এই কাজটি আরও বেশি সহজ হয়। ইসলাম ধর্মে বলা হয় কোনো মেয়ে গর্ভবতী হওয়ার পর যদি সে বেশি বেশি নামাজ কালাম ও কোরআন তেলাওয়াত করে তাহলে বদজিনের অনিষ্ট থেকে বেঁচে থাকা যায় এবং ওই সন্তান নিরাপদে থাকে। অপরদিকে মুন যখন হসপিটালে গিয়ে আল্ট্রাসাউন্ডের মাধ্যমে তার সন্তানের অবস্থা দেখার চেষ্টা করে তখন ডক্টর তার গর্ভের ভিতরে আরেকটি সত্তাকে দেখতে পায়। সে বুঝতে পারে না এটা কিভাবে সম্ভব। তখন ওই সত্তাটি মুনকে বলে, ভেবেছ আমি তোমাকে ছেড়ে দেব? কখনোই না। আর মুন প্রচণ্ড ভয়ে চিৎকার করতে শুরু করে, আর গল্পটি এখানেই শেষ হয়ে যায়। এখন ভাবছেন ওই সত্তাটি কে? এই সত্তাটি হলো লিওংয়ের আত্মা, কারণ মৃত্যুর সময় সে তাকে বাঁচায়নি, এই জন্য সে এখন অতৃপ্ত আত্মাতে পরিণত হয়েছে। তো আজকের গল্পটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ সবাইকে।